পর্যালোচনা শুনবো গবেষণা সংস্থার র্যাপিডের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ অধ্যাপক এম আবু ইউসুফ আমার সাথে যুক্ত আছেন। এম আবু ইউসুফ, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? এবং প্রথম যে প্রশ্নটা আপনার কাছে রয়েছে আমার, সেটা হচ্ছে ঋণ গ্রহণের সীমা নির্ধারণ করে দেওয়া হলো অর্থনীতিতে, এর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আপনি? শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি জি। আচ্ছা, প্রথমেই আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি যে ঋণ গ্রহণের সীমা নির্ধারণ তো করে দেওয়া হলো, এখন অর্থনীতিতে এর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? জি, আমরা আপনি দেখলাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? একটা ঋণের নির্ধারণ করে দিয়েছে। সেটি হচ্ছে $8.4 বিলিয়ন বছরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল যে লোনগুলো সেটা নিতে পারবে। তা আমি এটাকে মনে করি যে যেহেতু বাংলাদেশের বৈদেশিক ঋণের যে নেয়ার যে সক্ষমতা, সেটি আমাদের যে ঝুঁকিটা, সেই ঝুঁকি প্রথম ঝুঁকির মধ্যে পড়ে, অর্থাৎ মিডিয়াম ঝুঁকির মধ্যে পড়ে। তো যে এইটা যদি আমরা ঝুঁকি কমাতে চাই, তাহলে আমাদের আরো বেশি পরিমাণে রপ্তানি আয়টা বাড়াতে হবে, আরো বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রার যে প্রবাহ, সেই প্রবাহটা বাড়াতে হবে, এফডিআই বাড়াতে হবে, প্লাস হচ্ছে রেমিটেন্সের প্রবাহ আরো বাড়াতে হবে। এখন পরিমাণ আমাদের রেভিনিউ আদায় হচ্ছে, সেই রেভিনিউ তার যে সক্ষমতা বৈদেশিক ঋণ নেয়ার, পাশাপাশি আমাদের যে এক্সপোর্ট আর্নিংস, তার যে সক্ষমতা বৈদেশিক ঋণ নেয়ার, সেইটাকে মাথায় রেখে আইএমএফ যেটাকে বলে ডেট, যে আমাদের যে সাস্টেইনেবিলিটি অ্যাসেসমেন্ট, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তারা একটা ঠিক করে দিয়েছে যে বাংলাদেশ বছরে 8.44 দিতে পারবে। আচ্ছা, এই কোন পরিস্থিতিতে এই ধরনের শর্ত আরোপ করে থাকে আইএমএফ, সেই ব্যাপারে যদি আপনি একটু আমাদেরকে জানাতেন। এইটা বাংলাদেশের উপর এক ধরনের প্রেশার, যে আমরা যে পাবলিক ডেট আছে আমাদের, বিশেষ করে বৈদেশিক যে ঋণ আছে, সেই ঋণটা যাতে সহনীয় মাত্রায় থাকে, কারণ আমাদের ঋণটা তো পরিশোধ করতে হবে। তো সেটাকে মাথায় রেখে এই ধরনের ঋণটা দিয়েছে। এটা বাংলাদেশকে একটা প্রেশারের মধ্যে রাখবে, যাতে আমরা আমাদের রপ্তানি আয়টা বাড়ানোতে আরো বেশি পরিমাণে উদ্যোগ গ্রহণ করি, আমরা এফডিআই আনতে আরো বেশি পরিমাণে উদ্যোগ গ্রহণ করি, আমাদের রেমিটেন্সের প্রবাহ, অর্থাৎ যেই চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রার প্রবাহ আসে, সেই জায়গাটা আমরা আরো বেশি পরিমাণে গুরুত্ব দিতে পারবো। তো আমি এটাকে ইতিবাচক হিসেবেই মধ্যম যে ঝুঁকির দেশ হিসেবে আছে দেশ সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে, সেটা আমরা কিভাবে কম ঝুঁকির দেশ হিসেবে নিতে পারবো, তাহলে আমাদের এই বৈদেশিক ঋণ নেওয়ার যে সীমা, সেটাও কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো আমি এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি, এটাকে নেতিবাচক হিসেবে দেখার কোনো জি, আমি মনে করছি অবশ্যই। না যে। সাম্প্রতিক সময়ে বিদেশি ঋণ পরিশোধের একটি চাপ তো রয়েছে, চাপ বাড়ছে ক্রমাগত, এতে কি কোনো ধরনের ঝুঁকি রয়েছে কিনা, কি মনে হচ্ছে আপনার? ঋণ নির্ভরশীলতা কমাতে পারবো যত বেশি পরিমাণে আমাদের যে নিজস্ব যে পন্থাগুলো আছে, সেইটার উপর আমরা যত বেশি নির্ভরশীল হব, তত বেশি আমাদের জন্য সেটা ভালো। কারণ আপনি দেখবেন আমাদের যে ন্যাশনাল যে বাজেটটা পেশ করা হয়, ওই বাজেটে সমস্ত ধরনের আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যে আমাদের ঋণ আছে, সেই ঋণের সুদ দিতে হয় বাজেটের প্রায় 14। সুতরাং সেই সবকিছু মিলে আমরা যাতে আমাদের প্রেশারটা কম পড়ে, সেই দিকেই আমাদের আসলে এগুতে হবে, যাতে আমরা অন্তত আমাদের অভ্যন্তরীণ যে সক্ষমতাগুলো আছে, সেই সক্ষমতা আমরা বাড়াতে পারি। জি। যেহেতু আপনি অনেকগুলো সম্ভাবনার কথা বললেন, চ্যালেঞ্জও তো রয়েছে, সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে যেসব চ্যালেঞ্জগুলো কাজ করে, কি মনে হচ্ছে কি কি চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে? আচ্ছা, আবারও সেই প্রশ্নটা আপনাকে করতে চাই। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে অনেকগুলো চ্যালেঞ্জ তো আমাদের সামনে রয়েছে, কোন কোন বিষয়গুলোতে আমাদের জোর দেওয়া উচিত? সম্ভবত আমাদের সাথে শুনতে পাচ্ছেন না আমরা। অনেক ধন্যবাদ আপনাকে।
আমাদের সাথে যুক্ত হবার জন্য।